খুবই সহজ একটি টপিক। এরপরে আমরা পোটেনশিওমিটার সম্বন্ধে জানলে আমাদের ইলেকট্রিসিটি কমপ্লিট হয়ে যাবে। মিটার ব্রিজ থেকে আবারও সেই একই কথা বলবো, যত ধরনের কোশ্চেন আসে বা যে ধরনের কোশ্চেনগুলো তৈরি হওয়ার মতো সেগুলোকে আমি কভার করার চেষ্টা করেছি এবং ইন ডিটেলসে বোঝানোর চেষ্টা করেছি, যেগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের একটু ইম্পর্টেন্ট। ওকে, তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, এই কালারটা বলেছে আ মিটার ব্রিজ is an electrical apparatus that is used to measuring unknown resistance। দেখো আমি এগুলোকে বোল্ড করেছি। কোশ্চেন এখান থেকে যেটা আসবে বলবে যে তোমাকে মিটার ব্রিজটা কি কারণে তুমি ব্যবহার করতে চাও, অপশন দেবে। তখন কিন্তু তোমাকে অপশন চুজ করতে হবে ফর মেজারিং আননোন রেজিস্ট্যান্স। স্পেশালি কিন্তু আমরা এইটার জন্যই আমরা মিটার ব্রিজটাকে ব্যবহার করে থাকি, মেজারিং আননোন রেজিস্ট্যান্স অফ আ কন্ডাক্টর। কি কি কনসিস্ট করে এটা, মানে কি কি দিয়ে তৈরি মিটার ব্রিজটা, এর আগে আমরা পড়েছিলাম ওয়েস্টার্ন ব্রিজের ক্ষেত্রে, মিটার ব্রিজের ক্ষেত্রেও পড়তে হবে। ইট কনসিস্ট অফ আ ওয়্যার অফ লেন্থ 1 মিটার, অফ লেন্থ 1 মিটার। ওকে, এই কারণেই তো এর নাম হচ্ছে মিটার ব্রিজ। 1 মিটার, এটাকে ক্যালকুলেশন যখন আমরা করব তখন সেন্টিমিটারে ক্যালকুলেশন করব। অ্যান্ড অফ ইউনিফর্ম ক্রস সেকশনাল এরিয়া স্ট্রেচড থ্রুআউট অ্যান্ড clamped between two thick metallic strips bent at right angle with two gaps across which resistors are to be connected। দেখো এখানে প্রত্যেকটা কথা কিন্তু আমি বলে দিয়েছি, সেগুলোকে আমি ছবির সাহায্যে তোমাকে এক্সপ্লেন করব। এখানে দেখো যেটা মানে প্রথমে বলেছিল আমাদের একটা ওয়্যার নিতে হবে, আমি ওয়্যারটা অলরেডি নিয়েছি। তুমি যদি এখানে দেখতে চাও মানে এই সাদা ডায়াগ্রামটাতে, তাহলে ভালো করবে। এইটা হচ্ছে আমার ওয়্যার, তারটা হচ্ছে এটা আমার। ওকে, ঠিক একইভাবে তুমি যদি এইখানে দেখতে চাও তাহলে এই যে দেখছো না, এর নিচে দেখবে, এই যে নিচে দেখো একটা সরু তার আছে, এটা কিন্তু আমাদের সেই তারটা। আর তার ঠিক ওপরে কিন্তু একটা স্কেল লাগানো আছে, স্কেলের ওপরে একটা জকি লাগানো আছে, ঠিক আছে। এবং এখানে কয়টা পয়েন্ট দেখতে পাচ্ছ? 1 2 3 4 5। কয়টা গ্যাপ? 2 গ্যাপ, 1 গ্যাপ 2 গ্যাপ। প্রথম গ্যাপে আননোন রেজিস্ট্যান্স রাখা হয় লেফট সাইড থেকে, অ্যান্ড তার পরের গ্যাপটাতে নোন রেজিস্ট্যান্স রাখা হয়, দুটো পয়েন্ট সঙ্গে কানেক্ট করে। এইখানে মাঝখানের যে পয়েন্ট থাকে এখানে গ্যালভানোমিটার রাখানো হয়, গ্যালভানোমিটারটাকে কানেক্ট করা হয়। কেন কি গ্যালভানোমিটার এমন একটি ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট যেটা খুবই কম পরিমাণের কারেন্টও কিন্তু মেজার করে দিতে পারে, আমরা জানি সেটা। সেই গ্যালভানোমিটারের সঙ্গে একটা জকি কানেক্ট করা হয়, সেই জকিটাকে কখনো লেফট সাইডে কখনো রাইট সাইডে এদিকে ওদিকে নিয়ে আমরা কিন্তু মেজার করি যে কখন এটা নাল ডিফ্লেকশন শো করছে আমাদের গ্যালভানোমিটারটা। আমাদের তো নাল ডিফ্লেকশন দরকার, কেন কি মিটার ব্রিজ কোন প্রিন্সিপালের উপর কাজ করে? দেখো নেক্সট পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিটার ব্রিজ কোন প্রিন্সিপালের উপর কাজ করে? প্রিন্সিপাল অফ ব্যালেন্সড ওয়েস্টার্ন ব্রিজ। আর ব্যালেন্সড ওয়েস্টার্ন ব্রিজ আমি কি বলেছিলাম? ব্যালেন্সড ওয়েস্টার্ন ব্রিজ আবার কাজ করবে তোমার নাল ডিফ্লেকশন, প্রিন্সিপাল অফ নাল ডিফ্লেকশনের উপরে আমি বলেছিলাম। প্রিন্সিপালগুলো জানতে হবে। তাহলে ব্যালেন্স ওয়েস্টার্ন ব্রিজ বললে কি হবে? আমাদের যে ডিফ্লেকশনটা আসবে গ্যালভানোমিটারে সেটা অবশ্যই নাল হতে হবে, মানে জিরো শো করবে। লেফট সাইডও শো করবে না, রাইট সাইডও শো করবে না, ডাইরেক্ট স্ট্রেট তোমাকে জিরো শো করবে এরকম গ্যালভানোমিটারটা। ওকে, এই কারণেই কিন্তু আমাকে এই জকিটাকে কখনো, এবারে আমরা 11-12 করেছি এই ব্যাপারগুলো, আমরা কখনো এই জকিটাকে লেফট সাইডে নিয়ে যাব, আবার কখনো রাইট সাইডে নিয়ে যাব। এবং অনেক সময় কি হয় বলো তো, আমরা জকিটাকে স্থির করে দেই, ফিক্সড করে দেই। কখনো আমরা এই রেজিস্টার বক্স আছে কিনা, এখানে 5 ওহম 10 ওহম 15 ওহম 20 ওহমের যে পয়েন্টগুলো আছে সেগুলোকে আমরা কিন্তু কমা বাড়া করে বা এন্ট্রি করে নিয়ে আমরা কিন্তু সেখান থেকেও ক্যালকুলেশন একটা করতে পারি। এটা প্র্যাকটিক্যালি একটা ব্যাপার। হ্যাঁ, এগুলো প্র্যাকটিক্যাল আমরা প্রত্যেকে করেছি, আশা করছি তোমরাও করেছো 11-12-এ মিটার ব্রিজে। ওকে, এবার দেখো এই মিটার ব্রিজটাকে একটু মানে বিভিন্ন শেপে আমি এখানে বারবার করে 3টে শেপে ভাঙার চেষ্টা করেছি যাতে করে আমাদের বোঝার সুবিধা হয়, ঠিক আছে। দেখো এটা হচ্ছে আমাদের অরিজিনাল মিটার ব্রিজ, প্রথমটা অরিজিনাল মিটার ব্রিজ। এখানকার একটা খণ্ড আমি তুলে নিয়েছি এখানে, যেটা দেখো মিটার ব্রিজ ওয়্যার নিচেরটা দেখাতে হচ্ছে, তার উপরে স্কেল আছে, আর এখানে যে কানেকশানগুলো দেওয়া আছে আমি তোমাকে কানেকশানগুলো বিশ্লেষণ করলাম যে কোনটার সাথে কোন কানেকশান যুক্ত থাকে। ওকে, আচ্ছা এই যে এইখানে যে এটা দেখছো না, এইটা কি বলতো? এইটা হচ্ছে কিন্তু তোমার
পোটেনশিয়াল ডিফারেন্স, যেটা একটা সোর্স বলতে পারো, আমরা যেটা ওই সেল বলি না, যেটা থেকে আমাদের পোটেনশিয়াল ডিফারেন্সটা আমরা পেয়ে যাই, মানে ভোল্টেজটা দেওয়া হবে। আর এই যে এখানে এই পয়েন্টটা দেখছো তুমি, বলবে স্যার এটা কি, এটা হচ্ছে একটি কি পয়েন্ট, তুমি এটাকে অন করলে তোমার কারেন্ট ফ্লো করবে, যদি এটাকে অফ করে রাখো তাহলে কারেন্ট ফ্লো করবে না। একদম পুরো মিটার ব্রিজের একটা সুন্দর শেপ এখানে কিন্তু তোলা আছে, এবং প্রত্যেকটা জিনিস সেখান থেকে বিশ্লেষণ করা হলো। বোঝা গেল প্রত্যেকটা? প্রথম আননোন রেজিস্ট্যান্স, তারপরে গ্যালভানোমিটার, তারপরে নন রেজিস্ট্যান্স। এইটা আমাদের কি, যেটা আমরা কি বলি সায়েন্সের ভাষায়, এটা আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স সোর্স বলতে পারো, ইলেকট্রনিক সোর্স বলতে পারো। ওকে, এইটাকে যদি আমরা ইন জেনারেল যে এক্সামে পাবো, সেটা হচ্ছে আমাদের লাস্ট যে ডায়াগ্রামটা আছে না, এই ডায়াগ্রামগুলো গিভেন থাকতে পারে আমাদের এক্সামে। এই ডায়াগ্রাম থেকে কিন্তু আমাদের সলিউশন বের করতে হবে। এবার দেখো, এই ডায়াগ্রামে আমি তোমাকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করব, যেটা আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এখান থেকে আরেকটা কথা মাথায় রাখবে, এখানে দেখো বলা হয়েছে যে এখানে যে আমরা যে মেটালিক ব্যবহার করছি না, দুটো মেটালিক ব্যবহার করছি, এই স্টেজগুলো দেখো, এই পাতগুলো যে ব্যবহার করছি, মেটালিক পাতগুলো, এই পাতগুলো কিন্তু কপারের ইন জেনারেল না হয়। আমরা জানি সিলভার অনেক ভালো ইয়ে করে, ফ্লো করে ইলেকট্রিসিটি, তবুও কিন্তু এইগুলোকে আমরা কপার নিই, কারণ কপার অ্যাভেলেবেল, বুঝতেই পারছো কপারের অনেক ইয়ে আছে, ওই কারণে কিন্তু। আর এইবার তোমার এখান থেকে একটা কোশ্চেন ক্রিয়েট আসতে পারে বা ক্রিয়েট হতে পারে, বলবে যে এই যে আমরা যে এখানে এই যে পাতগুলো নিয়েছি, এগুলো কিন্তু এতটা চওড়া বা এতটা নাও হয় কেন চওড়া, হ্যাঁ এগুলো তো পাতলাও নেওয়া যেতে পারতো। তখন তুমি বলবে না, এটা রেজিস্ট্যান্সের জন্য কিন্তু এতটা চওড়া না হয়। এবার রেজিস্ট্যান্স ব্যাপারটা কী করে আসছে স্যার? এবার দেখো এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবে। দেখো আমরা ইন জেনারেল কী জানি, আমরা জানি যে আমাদের রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শন টু ক্রস সেকশনাল এরিয়া, তাই না, 1/a। মানে আর তুমি যদি ইন জেনারেল ফর্ম জানতে চাও, তাহলে আর ইকুয়ালস টু আমরা জানি রো L/a। এখান থেকে আমি জাস্ট একটা স্পেসিফিক ফর্ম লিখে দেখালাম যে আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ক্রস সেকশনাল এরিয়া। যত ক্রস সেকশনাল এরিয়াটা বৃদ্ধি করা হবে, তত কিন্তু রেজিস্ট্যান্সটা, যত তুমি এ বাড়াবে, ক্রস সেকশনাল এরিয়া বাড়াবে, তত কিন্তু তোমার রেজিস্ট্যান্স আছে সেটা কিন্তু কমে যাবে। এই কারণেই কিন্তু এগুলোকে এত চওড়া পাত নেওয়া হয়। বোঝা গেল? এবার এখান থেকে পরে একটা আমি দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো, তার আগে আমরা একটা নতুন ফর্মুলা অবটেন করে নিই এখান থেকে। দেখো এখানে আমি এই ডায়াগ্রাম থেকে একটা ফর্মুলা অবটেন করবো, যে ফর্মুলা থেকে আমরা প্রত্যেকটা প্রবলেম সলভ করতে পারবো খুব সহজে। ঠিক আছে, দেখো এইটা আমাদের তো আননোন রেজিস্ট্যান্স, এক্স ইকুয়ালস টু আমরা কি জানি, আননোন রেজিস্ট্যান্স, তাই তো, আননোন রেজিস্ট্যান্স। আর আরটা কি বলো তো, আরটা হচ্ছে নোন রেজিস্ট্যান্স, এটা তোমার হচ্ছে নোন রেজিস্ট্যান্স। ওকে, এটা নন রেজিস্ট্যান্স, এইটা আমাদের জকি। এবার দেখো এখানে যে ফর্মুলাটা আমি অবটেন করব, ভালো করে খেয়াল করো, আমি যদি এখানে একটা পয়েন্ট দেওয়া আছে অলরেডি এ ডি, এটা সি দেওয়া আছে, এটা বি দেওয়া আছে, তাই তো। এই যে পয়েন্টগুলো আমি একটু মার্ক করি, এইটা সি পয়েন্ট, এইটা এ পয়েন্ট, এইখানে আছে ডি পয়েন্ট, এবং এইখানে আছে বি পয়েন্ট। আমি এখান থেকে যদি উইটস্টোন ব্রিজ তৈরি করার চেষ্টা করি, তাহলে ধরো এইটা আমার এ, ভালো করে খেয়াল করবে এই জায়গাটা, এখান থেকে আমরা অনেক কিছু শিখে যাবো। এটা আমার বি, স্টার্টিং পয়েন্ট, এন্ড পয়েন্ট, এটা আমার এ পয়েন্ট, এইটা আমার বি পয়েন্ট। এবার ধরো আমি এখানে সি পয়েন্ট নিলাম, এইখানে আমি ডি পয়েন্ট নিলাম। ওকে, এখানে সি পয়েন্টে নিয়েছি, এখানে আমি ডি পয়েন্টে নিয়েছি। আচ্ছা, এ এবং সি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা রেজিস্ট্যান্স আছে, সেটা হচ্ছে এক্স, তাই তো। তাহলে আমরা এখান থেকে এটা লিখতে পারি, এ এবং সি এর মধ্যে একটা রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে এক্স। এবার দেখো সি এবং ডি এর মধ্যে কি আছে, সি এবং ডি এর মধ্যে, সি এবং বি এর মধ্যে কি আছে, আরো একটা রেজিস্ট্যান্স আছে, ভালো করে খেয়াল করো। ওকে, আচ্ছা, বি এবং ডি এর মধ্যে, এটা তো একটা ওয়্যার, একটা তারের মধ্যে, সেখানে তো রেজিস্ট্যান্স থাকে ডেফিনেটলি। তাহলে আমরা এখানে একটা রেজিস্ট্যান্স পাবো, এখানেও আমরা একটা রেজিস্ট্যান্স পাবো, এটা একটা রেজিস্ট্যান্স পেলাম। ওকে, এখানে একটা রেজিস্ট্যান্স পেলাম। এখানে একটা রেজিস্ট্যান্স পেলাম। আচ্ছা, বি এবং ডি এর মধ্যে আরও একটা রেজিস্ট্যান্স পাবো, কারণ তারের দুটো ভাগ। এবং সি এবং ডি এর মধ্যে কি একটা আছে বলতো, একটা গ্যালভানোমিটার লাগানো আছে, জকি, যেটা জকির মাধ্যমে একটা স্কেলের সঙ্গে যুক্ত করা আছে, গ্যালভানোমিটার।
এছাড়াও এখানে পোটেনশিয়াল ডিফারেন্সগুলো আছে, সেটা আমি ড্র করছি না, এখান থেকে এরকম করে নিলে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তুমি এখানে দিয়ে দিতে পারবে। পোটেনশিয়াল ডিফারেন্স পুরো একদম ওয়েস্টার্ন ব্রিজের হিসেবে কাজ করে। এবার যেহেতু আমাদের এই মিটার ব্রিজটা ওয়েস্টার্ন ব্রিজকে ফলো করে, প্রিন্সিপালকে ফলো করে, তাহলে নিশ্চয়ই কী হবে, এখানে যে আমি রেজিস্ট্যান্স সেটা এক্স, এখানকার রেজিস্ট্যান্সটা আর, এখানকার রেজিস্ট্যান্সটা কি, আমি যদি এইখান থেকে ভালো করে খেয়াল করো, আমি যদি এইখান থেকে এই ডি পয়েন্ট অবধি এল ধরি, ভালো করে খেয়াল করো, পুরোটা তো 100, কারণ এটা 0 পয়েন্ট, এটা 0 সেন্টিমিটার, আর এখানে পুরোটা এটা কি হবে, এটা নিশ্চয়ই 100 সেন্টিমিটার, কারণ 1 মিটার মানে কি 100 সেন্টিমিটার। তাহলে এইখান থেকে আমি ধরো এই এ পয়েন্ট থেকে ডি পয়েন্ট এল ধরলাম, তাহলে আমার ডি পয়েন্ট থেকে এই যে বি পয়েন্ট এই অবধি কী হবে, নিশ্চয়ই 100 মাইনাস এল হবে, তাই তো 100 মাইনাস এল হবে। তাহলে আমি যদি এটাকে এখানে লিখি, দেখো তো আমি এখানে লিখতে পারবো এল, এখানে লিখতে পারবো আমি 100 মাইনাস এল, তাই তো। এবার যেহেতু এটা ওয়েস্টার্ন ব্রিজকে ফলো করছে, তাহলে গ্যালভানোমিটার কি নাল ডিফ্লেকশন শো করবে, মানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো রকম কারেন্ট প্রবাহিত হবে না, নাল ডিফ্লেকশন শো করবে। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি না, দেখো তো এক্স বাই এল এদের রেশিওগুলো ইকুয়াল হয়, তাই তো, ইকুয়ালস টু আর বাই 100 মাইনাস এল, 100 মাইনাস এল। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, এক্স বাই এল, সরি আরটাকে যদি আমরা নামিয়ে নিই এখানে, এক্স বাই আর ইজ ইকুয়ালস টু এল বাই 100 মাইনাস এল। দিস ইজ আওয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা টু সলভ ম্যাথামেটিক্যাল প্রবলেম ফ্রম মিটার ব্রিজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, সবাই নোট করবে এটাকে, এইটার সাহায্যে কিন্তু আমরা অনেক প্রবলেম সলভ আউট করবো। ওকে, চল, অলমোস্ট আমরা এভরিথিং বলে দিয়েছি, এবার মেন প্রবলেমের দিকে এগোনো যাক। এখানে কিছু শর্ট কোশ্চেন রেখেছি যেগুলো আমাদের জানা খুব প্রয়োজন আমার মনে হয়েছে। প্রথম যে কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে ভেবে নিতে পারো, হ্যাঁ এর আগেও দেখেছো প্রিলিমিনারিতে হুবহু কিছু কোশ্চেন কমন পড়েছিল, এই কোশ্চেনটা আমার মনে হচ্ছে হুবহু কমন পড়ে যাবে। কি বলো তো, বলছে ফর হোয়াট রিজন ডু উই ইউটিলাইজ কনস্ট্যান্টন অ্যান্ড ম্যাগানিন ওয়্যার। এগুলো এক ধরনের ওয়্যারের নাম বা অ্যালয় বলতে পারো, হ্যাঁ যেগুলো বিভিন্ন ধরনের, মানে অ্যালয়গুলো আমরা পড়েছি না, ব্রোঞ্জ পড়েছি, হ্যাঁ এগুলো বিভিন্ন ধরনের ইয়েগুলো আছে, ওই যে জার্মান সিলভার পড়েছি, হ্যাঁ এগুলো বিভিন্ন ধরনের অ্যালয়। এই অ্যালয়গুলো কিন্তু আমরা ইন জেনারেল ইউজ করি। এবার দেখো এই অ্যালয়গুলোর নাম কিন্তু সরাসরি তোমাকে জিজ্ঞাসা করে নিতে পারে, কনস্ট্যান্ট, ম্যাগানিন, আর একটা হচ্ছে নাইক্রোমা, যে কোনো একটা আউট অফ দিস থ্রি যে কোনো এক ধরনের তার তুমি ইউজ করতে পারো, আউট অফ দিস থ্রি যে কোনো এক ধরনের তার তুমি ইউজ করতে পারো, তারের নাম সরাসরি জিজ্ঞাসা করে নিতে পারে। এবার তোমাকে এইগুলো আমরা এই ধরনের তারগুলো আমরা কেন ইউজ করি, এই ধরনের তারগুলো ইউজ করার একটাই কারণ যে আমরা যদি টেম্পারেচার কখনো খুব পরিমাণ লো বা কখনো খুব পরিমাণ হাই, সেক্ষেত্রে কিন্তু এই তারগুলোর রেজিস্ট্যান্সে কোনো রকম প্রভাব পড়ে না, মানে কোনো রকম এফেক্ট ফেলে না। অ্যাকচুয়ালি আমরা তো জানি রেজিস্ট্যান্সের টেম্পারেচার একটা এফেক্ট আছে, কিন্তু এই ধরনের যদি অ্যালয় দিয়ে আমরা তৈরি করা তার ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো রকম প্রভাব পড়বে না। এই কারণে কিন্তু আমরা এই 3 ধরনের তার ইন জেনারেল ব্যবহার করে থাকি। কোশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ নাল ডিফ্লেকশন অফ গ্যালভানোমিটার হোয়েন দ্য রেডিয়াস অফ ওয়্যার ইজ ট্রিপলেট। ভালো করে শোনো, আমরা যে তারটা ব্যবহার করছি সেই তারের যদি রেডিয়াসটাকে আমি 3 গুণ করে দিই, সেক্ষেত্রে আমাদের যে গ্যালভানোমিটারটা লাগানো থাকে সেই গ্যালভানোমিটারের নাল ডিফ্লেকশনটা কি শো করবে, মানে কতটা শো করবে, কোনো পরিবর্তন হবে না, নাকি হাফ হয়ে যাবে, নাকি রিডিউসড হয়ে যাবে 1/3, নাকি 3x মানে 3 গুণ হয়ে যাবে আগে যেটা ছিল। মনে রাখবে আমি তোমাকে একটু আগে একটা ফর্মুলা শেখালাম যে এক্স বাই আর ইকুয়ালস টু এল বাই 100 মাইনাস এল। এলটা কি লেন্থ অফ দ্য ওয়্যার, তারের দৈর্ঘ্য। আমি কি একবারের জন্য হলো রেডিয়াসের কথা বলিনি, তাহলে রেডিয়াসের উপরে কোনোভাবেই এটা ডিপেন্ডেন্ট নয়। তাহলে একদম সরাসরি অ্যান্সার চুজ করবে যে দেয়ার উইল বি নো চেঞ্জ। কেন, রেডিয়াসের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এখানে সম্পর্কটা পুরোপুরি লেন্থের সাথে, রেডিয়াসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আশা করি বুঝতে পেরেছো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা 1 লাইনের হিসেবে মনে রাখবে। হুইচ এরর ইজ রিমুভড হোয়েন দ্য নোন অ্যান্ড আননোন রেজিস্ট্যান্স আর ইন্টারচেঞ্জ। যদি আমরা নোন রেজিস্ট্যান্স এবং আননোন রেজিস্ট্যান্সটাকে ইন্টারচেঞ্জ করি, তাহলে আমরা কোন এররটাকে রিমুভ করতে পারবো, মাথায় রাখবে এন্ড এরর। এই এন্ড এরর ব্যাপারটা যদি আমি তোমাকে এক্সপ্লেন করতে চাই, তাহলে আমরা যে কপার মেটালটা ইউজ করছি না, মানে পাথ হিসেবে, সেটার কিন্তু কনসেপ্ট এখানে লাগবে। তবে 1 লাইনার হিসেবে তুমি এখানে মুখস্থ রেখে দাও যে নোন এবং আননোন রেজিস্ট্যান্সগুলোকে আমরা যদি ইন্টারচেঞ্জ করি, তাহলে কিন্তু আমরা এররটাকে রিমুভ করতে পারবো। কোন এরর সেটা, এন্ড এরর।
কিছু কিছু দুই ধরনের এরর পাই আমরা, একটা এন্ড এরর পাই আর একটা মিটার স্কেলের একটা এরর পাই। হ্যাঁ, সেগুলো পরে আলোচনা করা যাবে এক সময়। এবার দেখো কিছু কিছু প্রবলেম আমরা করব। 4 নম্বর প্রবলেম দেখো, আমি খুব সহজ এবং সংক্ষেপে করার চেষ্টা করব। বলেছে ইন আ মিটার ব্রিজ দ্য ভ্যালু অফ রেজিস্ট্যান্স ইন দ্য রেজিস্ট্যান্স বক্স 10 ওহম অ্যান্ড দ্য ব্যালেন্সিং লেন্থ মানে নাল ডিপ্লেকশনের তোমার রেঞ্জটা বলার চেষ্টা করছে। হ্যাঁ, তাহলে ফাইন্ড দ্য আননোন রেজিস্ট্যান্স। তাহলে আমি যদি খুব সংক্ষেপে ড্র করার চেষ্টা করি, পুরো ডায়াগ্রামটা আমি ড্র করব না, এইটা হচ্ছে এখানে দেখো আমি খুব সংক্ষেপে এখানে ড্র করছি। দুটো রেজিস্ট্যান্স আসবে, তাই তো, দুটো রেজিস্ট্যান্স আসবে। আর এখানে আমার কি হবে বলো তো, একটা ওয়্যার আসবে, মানে তার আসবে। আমি এই ওয়্যারটাকে ডট ডট করে লিখছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা কিন্তু একটা তার, ওকে, এটা কিন্তু আমি তার হিসাবে কাউন্ট করছি, এটাকে আমি তার হিসাবে কাউন্ট করছি, ঠিক আছে, এটাকে আমি তার হিসাবে কাউন্ট করছি। এইবারে এখানে দেখো একটা জকি থাকবে, তাই তো, এই জকিটা এরকম জায়গাতে ধরো লাগানো আছে, এবং এখানে যে ব্যালেন্সিং লেন্থ, ভালো করে খেয়াল করো, এই পয়েন্টগুলোকে খেয়াল করতে হবে। এখানে ব্যালেন্সিং লেন্থটা কত দেওয়া আছে বলো তো, ব্যালেন্সিং লেন্থ বলা আছে 55 সেন্টিমিটার। আর সর্বদা কাউন্ট করবে কিন্তু লেফট সাইড থেকে, এইটা 0, এইটা 100, ভালো করে খেয়াল করো। তাহলে এইটা যদি তোমার 55 হয়, ভালো করে খেয়াল করবে, আশা করি প্রত্যেকে ক্যালকুলেশনটা করতে পারবে। 55 হলে তাহলে এইখান থেকে এটা কত হবে, কত হবে, নিশ্চয়ই 45 হবে, তাই তো, 45 হবে। ভালো করে খেয়াল করো, কারণ পুরোটা তো 100, তাহলে এখান থেকে যদি এইটা আমার 55 হয়ে যায়, তাহলে এখান থেকে তার পরের থেকে পরেরটুকু আমার হবে 45। আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইলাম, তাই তো। এখানে যে আমার এখানে আননোন রেজিস্ট্যান্স, আমি আননোন রেজিস্ট্যান্সটাকে কি করছি, এক্স ধরছি, আর নোন রেজিস্ট্যান্সটা আমার দেওয়া আছে 10 ওহম, 10 ওহম। তাহলে আমি দেখো তো আমি অ্যান্সার বের করতে পারবো না, সরাসরি আমি লিখে দেবো x/55 ইজ ইকুয়ালস টু 10/45। দেখো তো এখানে এক্স এর ভ্যালুটা বের করতে পারো নাকি, এক্স ইজ ইকুয়ালস টু কি হবে, 10 ইন্টু 55/45। ক্যালকুলেশন করো, অ্যান্সার চলে আসবে। ক্যালকুলেশন তুমি যদি করবে দেখবে 12.2 ওহম পেয়ে যাবে, 12.2 ওহম পেয়ে যাবে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 5 নম্বর, ইন এ মিটার ব্রিজ উইথ স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্স 15 ওহম ইন রাইট গ্যাপ, ভালো করে খেয়াল করো, আবার দুটো আমি খুব তাড়াতাড়ি আবার এঁকে নিচ্ছি। এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, এখানে একটা ওয়্যার আছে, এখানে একটা ওয়্যার আছে, তার আছে এখানে, এবং একটা জকি আছে, এখানে একটা জকি আছে। জকির লেন্থ কত বলা আছে না, এখানে এবার কিন্তু রেশিও বলে দেওয়া আছে, দেখো রেশিও অফ ব্যালেন্সিং লেন্থ কিন্তু এবার বলে দেওয়া আছে 3:2। কোনো অসুবিধা নেই, আমরা এটাকে ইউজ করব। আমি ধরে নিলাম জকিটা এরকম জায়গাতে টাচ করেছে, তাহলে এইখান থেকে এইখানের যে রেশিওটা দেওয়া আছে সেটা হচ্ছে 3, আর এইখান থেকে এইটার যে রেশিওটা দেওয়া আছে সেটা 2, এটা অলরেডি দেওয়া আছে। আমাদের বলা আছে যে রাইটের গ্যাপটা, মানে এই গ্যাপটা বলে দেওয়া আছে 15 ওহম। এখানে দেখো কি বলা আছে, রাইট গ্যাপ, আমাদের দুটো গ্যাপ, একটা লেফট গ্যাপ একটা রাইট গ্যাপ, তো রাইট গ্যাপটা বলে দেওয়া আছে কত ওহম, 15 ওহম, ভালো করে খেয়াল করো। এবং বলেছে ফাইন্ড দ্য আদার রেজিস্ট্যান্স, তাই তো, আমাকে আদার রেজিস্ট্যান্সটা ফাইন্ড করতে হবে, তার মানে এইটাই আমাকে ফাইন্ড করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি না, দেখো তো x/3 ইজ ইকুয়ালস টু 15/2। এখান থেকে ক্যালকুলেশন করো, x ইজ ইকুয়ালস টু 15 ইন্টু 3/2। তাহলে এটাকে যদি তুমি সিম্পলিফাই করে নাও তাহলে 22.5 ওহম। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে চলে আসবে 6 নাম্বার, একটা কনসেপচুয়াল কোশ্চেন রয়েছে। বলেছে দ্য রেজিস্ট্যান্স অফ ওয়েস্টার্ন ব্রিজ আ সার্কিট, তোমরা দেখতে পাচ্ছ শোন ইন দ্য ফিগার, হ্যাভ ডিফারেন্ট ভ্যালু, তার মানে এইটা যদি তোমার R1 হয়, এইটা তোমার R2 হয়, এইটা তোমার R3 হয়, এইটা তোমার R4 হয়, ডিফারেন্ট ভ্যালু আছে, ভালো কথা। দ্য কারেন্ট থ্রো দ্য গ্যালভানোমিটার ইজ 0, তার মানে এখানে নাল ডিফ্লেকশন শো করছে। 0 মানে কি, নাল ডিফ্লেকশন শো করবে, কোনো রকম ডিফ্লেকশন শো করবে, তার ওয়েস্টার্ন ব্রিজ ফলো করছে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি না, দেখো R1/R2 ইজ ইকুয়ালস টু R3/R4, এটা আমরা বলতে পারি এই 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 সার্কিটের জন্য, এই সার্কিটটার জন্য।
এবার তারপরে বলেছে ইফ অল দ্য থার্মাল এফেক্ট আর নেগলিজিবল, মানে কোনো রকম টেম্পারেচার ব্যাপার এখানে না হচ্ছে না, দ্য কারেন্ট থ্রু দ্য গ্যালভানোমিটার উইল নট বি জিরো। কোন ক্ষেত্রে এই যে এখানে ডিফ্লেকশনটা জিরো হবে না, কেন মানে সামান্য পরিমাণ ডিফ্লেকশন শো করবে, ডিফ্লেকশনটা জিরো হবে না, ভালো করে খেয়াল করো, নট বি জিরো। আমরা এতক্ষণ ধরে ক্যালকুলেশন করলাম শুধুমাত্র জিরোর জন্য, বলেছে নট বি জিরো। তুমি একটু ভালো করে খেয়াল করো, আমরা যদি ব্যাটারির ইএমএফ, ব্যাটারির সঙ্গে তো এর কোনো সম্পর্ক নেই, এটা পুরোটাই তো রেজিস্ট্যান্সের সঙ্গে সম্পর্কিত। বলছে ব্যাটারি ইএমএফ ডবল, যদি তোমার পোটেনশিয়াল যে ইয়েটা আছে সেটা যদি তুমি ডবল করে দাও ব্যাটারির পোটেনশিয়ালটা, তাহলে সেক্ষেত্রে কি এটা হবে না, কখনোই হবে না, এটা হবে না। তারপর বলেছে অল রেজিস্ট্যান্স ইন দ্য সার্কিট আর ডাবল। আরে তুমি প্রত্যেকটা ডবল করে দিলে কোনো অসুবিধা নেই, দেখো তো কোনো অসুবিধা আছে কি, 2R1 2R2 রেশিও কোনো পরিবর্তন করছে, দেখো তো কোনো পরিবর্তন করছে, তুমি ডবল করে দিলে প্রত্যেকটার রেশিও ডবল করে দিলে, কোনো পরিবর্তন নেই, ভালো করে খেয়াল করো। এই দেখো 2 সব কেটে যাবে, 2 সব কেটে গেল, তাহলে তো আগের জায়গাতেই ফিরে আসলো, আগের জায়গাতে ফিরে আসলো না, ভালো করে খেয়াল করো তো, আগের জায়গাতে ফিরে আসলো, তাহলে এটাও হচ্ছে না, জিরো শো করবে, এটার জন্য জিরো শো করবে, এটার জন্য জিরো শো করবে। দ্য ব্যাটারি অ্যান্ড গ্যালভানোমিটার ইন্টারচেঞ্জ, দেখো আমি যদি গ্যালভানোমিটারটাকে এখানে লাগিয়ে দিই এবং ব্যাটারিটাকে লাগিয়ে দিই, কোনো পরিবর্তন নেই তো, আমার তো সম্পর্ক শুধুমাত্র রেজিস্ট্যান্সগুলোর সাথে, আমার সম্পর্ক শুধুমাত্র রেজিস্ট্যান্সগুলোর সাথে, তাই তো। কিন্তু তুমি 4 নম্বর অপশনটা যদি একটু পড়ো, ভালো করে খেয়াল করো, যদি বলেছে যদি তুমি R1 এবং R2টাকে ইন্টারচেঞ্জ করে দাও, তুমি R2টাকে মানে এইখানে তুমি R1 এর জায়গায় R2কে নিয়ে গেলে এবং R2 এর জায়গায় R1কে নিয়ে আসলে, সেক্ষেত্রে কি রেশিওটা একরকম থাকবে? আগে যে রেশিওটা ছিল, আগে যেটা রেশিও ছিল তোমার R1/R2 ইজ ইকুয়ালস টু তোমার রেশিও ছিল R3/R4। কিন্তু দেখো তুমি যখন চেঞ্জ করলে, তুমি যখন R2টাকে উপরে নিয়ে গেলে, R1টাকে নিচে নিয়ে আসলে, সেক্ষেত্রে কি এরা দুজন ইকুয়াল হবে? কখনোই হবে না, এটা তো আর শো করবে না, এই জিনিসটা কিন্তু আর শো করবে না, তাই তো। তাহলে আমাদের কিন্তু তখন একটা ডিফ্লেকশন শো করবে, গ্যালভানোমিটার একটা ডিফ্লেকশন শো করবে, তখনই একমাত্র ডিফ্লেকশন শো করবে যে ওর মধ্যে কিছু পরিমাণ কারেন্ট থ্রো করছে। বোঝা গেল কি বলতে চাইলাম আমি? এই হচ্ছে তোমাদের পুরো কনসেপ্ট। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যখন তুমি রেজিস্ট্যান্স দুটোকে চেঞ্জ করবে, সেক্ষেত্রে কিন্তু তুমি গ্যালভানোমিটারের নাল ডিফ্লেকশন পাবে না, সেই গ্যালভানোমিটারটা কিছু পরিমাণ ডিফ্লেকশন শো করবে, কিছু রেটিং পাওয়া যাবে, কিছু ভ্যালু পাবে কারেন্টে। বোঝা গেল? চলো 7 নম্বর কোশ্চেন, খুব সহজ কোশ্চেন, ডায়াগ্রাম দিয়ে দিতে পারে কোশ্চেন। দেখো এখানে অলরেডি সব কিছু বলে দেওয়া আছে, তোমাকে বলেছে যে এই এক্স এর ভ্যালু বের করতে। তাহলে দেখো এখান থেকে এইটুকটা যদি তোমার 20 সেন্টিমিটার হয়, ভালো করে খেয়াল করো, এখান থেকে আমি যদি এখান থেকে এটা নিয়ে কাজ করার চেষ্টা করি, এখান থেকে এইটুকটা 20, তাহলে এখান থেকে এইটুকু কত হবে? 80 সেন্টিমিটার, কারণ পুরোটা কত 100, তাই তো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না, দেখো তো 50/20, যদি ডায়াগ্রাম দিয়ে দেয় তাহলে তো তোমার ঝামেলা চুকেই গেল, আরও খুব তাড়াতাড়ি করতে পারবে। 80 কেটে দাও, 20 84, তাহলে এখানে ইমপ্লাইজ করে যাবে x ইকুয়ালস টু 200 ওহম। এক লাইনে গল্প শেষ। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকের সিরিজের লাস্ট কোশ্চেন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে তোমরা এটাকে ধরে রাখতে পারো, কেন কি এখানে ইন্টারচেঞ্জের একটা ব্যাপার আছে। দেখো ইন্টারচেঞ্জ ইন দ্য মিটার ব্রিজ সার্কিট অ্যাজ শোন অন দ্য ফিগার, দ্য ব্রিজ ইজ ব্যালেন্সড হোয়েন এ জেড ইজ 20 সেন্টিমিটার। তার মানে দেখো এই জায়গাতে তোমার দেওয়া আছে 20 সেন্টিমিটার, ভালো করে খেয়াল করো, এ জেড 20 সেন্টিমিটার। তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা এখানে লিখতে পারবি এটা তোমার কি হবে 80 সেন্টিমিটার, ভালো করে খেয়াল করবে 80 সেন্টিমিটার, 80 সেন্টিমিটার, তাই তো। তাহলে আমার এখান থেকে যে ভ্যালুটা পেলাম, ভালো করে খেয়াল করবে, এখান থেকে আমরা লিখতে পারি না, দেখো তো R/20 ইজ ইকুয়ালস টু S/80, তাই তো। তার মানে এখান থেকে আমরা ইমপ্লাইজ করে লিখতে পারি যে R/S এর ভ্যালুটা হচ্ছে তোমার 20/80। কিন্তু যদি তুমি বলেছে এবার তুমি চেঞ্জ করে দাও, আরটাকে চেঞ্জ করে দাও, ঠিক হলো, মানে এই আরটাকে এখন চেঞ্জ করে দেওয়া হলো, এই আর এর জায়গাতে এখন আরটাকে কেটে করে দেওয়া হয়েছে এস, আর এই এস এর জায়গাতে এসটাকে কেটে ইন্টারচেঞ্জ করে দিয়ে এটাকে করে দেওয়া হয়েছে আর। আমরা যদি এইটা করি তাহলে এস এর ডিফ্লেকশন কি হবে? 80 হবে না? আফটার রিফ্লেকশন, ভালো করে খেয়াল করো, আফটার ইন্টারচেঞ্জ, আফটার ইন্টারচেঞ্জ তুমি কি পাবে? ভালো করে খেয়াল করো তো, এখন আর এর ভ্যালুটা কত হয়েছে, এখন আর এস এর ভ্যালুটা কত হয়েছে, ভালো করে খেয়াল করো তো। এখন আমরা এটা লিখতে পারি না S/20 ইজ ইকুয়ালস টু R/80। তাহলে এখান থেকে আমি কি ইমপ্লাইজ করবো, ভালো করে খেয়াল করো তো, আর
অ্যান্ড এস, আমরা যদি এটাকে সাজিয়ে রাখার চেষ্টা করি, ভালো করে খেয়াল করবে, তাহলে এখানে দেখো এটা হয়ে যাচ্ছে তোমার 80/20। কোনো পরিবর্তন খেয়াল করছো? হ্যাঁ, আগেরটার রেসপেক্টে আগে যেটা 20 ছিল সেটা এখন হয়ে গেছে 80। মানে আগে ধরো এইখান থেকে এইখান থেকে এই ডিফ্লেকশনটা তোমার 20 ছিল, এখন কিন্তু এই ডিফ্লেকশনটা 20 নেই, এখন পুরোটাই 80 হয়ে গেছে, এইখানে চলে এসছে। মানে এখন পুরো এটা 80 হয়ে গেছে, এটা একদম পুরো 80 হয়ে গেছে, এই অবধি চলে এসছে। ধরো পরবর্তীতে চেঞ্জ করার পর তোমার এইখানে রিফ্লেকশনটা শো করছে, এরকম জায়গাতে রিফ্লেকশন শো করছে। গ্যালভানোমিটারের এইখানে এই জায়গাতে জকি চলে এসছে, এই জায়গাতে জকি চলে এসছে, এইখান থেকে এইটা তোমার 80 শো করছে। এখান থেকে যদি তোমার এটা 80 শো করে, ভালো করে খেয়াল করো, এটা এখন 80 সেন্টিমিটার শো করছে, এবং এখান থেকে এই যে পয়েন্টটা আছে এটা কিন্তু তোমার এখন 20 শো করছে, তাই তো? তাহলে ভালো করে খেয়াল করো, আগে তোমার ছিল 20, এখান থেকে এটা বোঝার আছে কিন্তু, আগে তোমার ছিল 20, এখন তোমার হয়ে গেছে 80। ভালো করে খেয়াল করো, এই যে 80 হয়ে গেছে, আগে ছিল 20 এখন হয়ে গেছে 80। এই যে মাঝখানের এই গ্যাপটা, এটা কতটা হয়েছে বলো তো? ভালো করে খেয়াল করো, আগে ছিল 20 এখন হয়ে গেছে 80, 60 সেন্টিমিটার না? 60 সেন্টিমিটার না? তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তুমি যদি ইন্টারচেঞ্জ করে দাও আর এবং এসকে আমাদের এই ডায়াগ্রামের ক্ষেত্রে, তাহলে যে কতটা শিফট করবে? 60 সেন্টিমিটার শিফট করবে, যেটি বলেছে লেন্থ শিফটেড বাই, লেন্থটা কতটা শিফট করে যাবে তোমার হচ্ছে 60 সেন্টিমিটার শিফট করে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এই ধরনের কিছু কনসেপচুয়াল কোশ্চেন আমাদের মিটার বেস থেকে আসবে। এরপরে যেটা ইম্পর্টেন্ট যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে তোমার পোটেনশিওমিটার। ওইখানে কিন্তু আমাদের অনেকগুলো কনসেপ্ট জানতে হবে এবং একটু ইন ডিটেলসে জানতে হবে। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।